স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসবাদীরা, পুরো চেষ্টা চালাচ্ছে, প্রতি পদে চেষ্টা চালাচ্ছে, আর বিফল হচ্ছে ভারতের এজেন্সি, ভারতের সুরক্ষা কর্মীরা, ভারতের অফিসাররা তাদের বিফল করছে। এবং আবারও কি আরো একটা চেষ্টা করলো তারা আকাশপথে? প্রশ্ন উঠছে, কারণ এই মুহূর্তে কিশোরের অগ্নিবাণে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আকাশপথে জিপিএস বিভ্রাট মুম্বাইয়ে। জিপিএস বিভ্রান্তি তৈরি করছে কারা? কেউ কি ফেক সিগন্যাল করছে, কেউ কি জিপিএস স্পুফিং করছে? মুম্বাইয়ের আকাশ সীমায় নোটাম জারি করেছে ভারত। আন্তর্জাতিক বিমানের উড়ানে বিধিনিষেধ জারি করা হয়েছে ভারতের তরফে। বলা হচ্ছে যে জিপিএস সিস্টেম বা যে র্যাডারের মাধ্যমে বিমানের গতিবিধি দেখে বিমান কর্মীরা, অর্থাৎ যারা গ্রাউন্ড কর্মী, যারা বসে বিমানের গতিবিধি দেখেন অফিসাররা, সেই জিপিএস সিস্টেমকে গন্ডগোল করিয়ে দেওয়ার কি প্রচেষ্টা চলছে? প্রশ্ন উঠছে, কারণ জিপিএস বিভ্রান্তি দেখা গিয়েছে। এটিকে জিপিএস স্পুফিং বলা হয়ে থাকে। কি করা হয় এতে? জিপিএস যে সিস্টেম যার মাধ্যমে আকাশের বিমানের গতিবিধি দেখতে পান এয়ারপোর্টের কর্মীরা, এয়ারপোর্টের অফিসাররা, সেই সিস্টেম জিপিএস সিস্টেমে ভুয়ো সিগন্যাল বা ফেক সিগন্যাল পাঠিয়ে সম্পূর্ণ সিস্টেমটিকে অচল করার চেষ্টা হয়। তাতে বোঝা যায় না কোন বিমান কোথায় আছে, তার ফলে গোটা সিস্টেমটা বন্ধ হয়ে যায়। তাই কি হচ্ছে প্রশ্ন করছি আমরা, কারণ খবর উঠে আসছে এই মুহূর্তে সবচেয়ে বড় মুম্বাইয়ে জিপিএস বিভ্রান্তি তৈরি হচ্ছে, জিপিএস সিস্টেমে গন্ডগোল দেখা দিচ্ছে হঠাৎ করেই, এবং তার কারণে আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির আশেপাশেও একই রকম জিপিএস বিভ্রাট দেখা যাচ্ছে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে, 6 দিন আগে দিল্লি এয়ারপোর্টকে বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল এই একমাত্র কারণে, কারণ সেখানেও জিপিএস সিস্টেম, ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমে গন্ডগোল দেখা গিয়েছিল। সিগন্যাল গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কেউ কি বাইরে থেকে ভুয়ো সিগন্যাল পাঠাচ্ছে? কারা পাঠাতে পারে ভুয়ো সিগন্যাল? যাদের কাছে কোনো স্যাটেলাইটের অ্যাক্সেস রয়েছে, সেটা কোনো দেশের হতে পারে, সেটা কোনো পড়শি দেশ করছে কি? প্রশ্ন 1 নম্বর। 2 নম্বর, গ্রাউন্ড থেকেও টাওয়ারের মাধ্যমে করা যেতে পারে, কোনো দল করছে, কোনো গোষ্ঠী করছে। প্রশ্ন করছি আমরা কিন্তু প্রশ্ন করছি, এখনো জানা যাচ্ছে না কি হয়েছে প্রকৃতপক্ষে। কিন্তু যেটা এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, বিমানের গতিবিধি সম্পর্কে এই মুহূর্তে গন্ডগোল দেখা যাচ্ছে। আমি সরাসরি যাব, আর আচ্ছা আমি একটু পরেই যোগাযোগ করবো আমাদের সঙ্গে যারা আলোচনা করবেন, তাদেরও প্রশ্ন করব। একদিকে দিল্লিতে বিস্ফোরণ, তারপর আরও বিস্ফোরক উদ্ধার, অন্যদিকে ভারতের আকাশপথে হঠাৎ করে জিপিএসে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কে তৈরি করছে? ইন্টারনাল কোনো সিস্টেম ফেলিওর হতে পারে, কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু আবার এটাও হতে পারে যে বাইরে থেকে ফেক সিগন্যাল পাঠিয়ে সিস্টেমটাকে অচল করে বিমান দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এটাও হতে পারে, দুটোই হতে পারে, 50-50% চান্স। তাই ভারত কোনো রকম এই মুহূর্তে রিস্ক নিচ্ছে না। আন্তর্জাতিক বিমান ওড়ার ক্ষেত্রে নোটাম জারি করা হয়েছে মুম্বাইয়ে। দিল্লিতেও স্পুফিংয়ের একটা চেষ্টা দেখা গিয়েছে বলে সূত্রের খবর। আবারও জানিয়ে রাখি দর্শকদের, 6 দিন আগে দিল্লি এয়ারপোর্ট কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। সূত্রের খবর একইভাবে জিপিএস স্পুফিং করার চেষ্টা হয় সেই জায়গাতেও। প্রশ্ন উঠছে, যদি কেউ করে থাকে তাহলে কারা করছে, কিভাবে করছে, সেটারও খোঁজ পাওয়া যাবে। কারণ এই সিস্টেমগুলো, এই র্যাডারগুলো এবং সিগন্যালগুলোর ফুটপ্রিন্ট থাকে, ট্র্যাক রেকর্ড থাকে, কোথা থেকে হচ্ছে সেই সিস্টেম বের করা যায়। ভারত অবশ্যই তা করবে যদি এটা বাইরে থেকে হয়ে থাকে। আর অভ্যন্তরীণভাবে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, গন্ডগোল হয়ে থাকে, সেটা আলাদা কথা, সেটাও দ্রুত ঠিক করা হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, মুম্বাইয়ে নোটাম জারি করা হয়েছে আন্তর্জাতিক বিমান ওড়ার ক্ষেত্রে, কারণ মুম্বাইয়ে জিপিএস
গন্ডগোল, জিপিএস এ বিভ্রান্তি দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে জিপিএস সিস্টেমে বোঝা যাচ্ছে না ঠিক করে কোন বিমান কোথায় উঠছে। এটা কি বাইরে থেকে জিপিএস স্পুফিং করা হচ্ছে? এটা কি বাইরে থেকে কোনো সিগন্যাল পাঠানো হচ্ছে? ফেক সিগন্যাল পাঠিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে? প্রশ্ন উঠছে। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় খবর, আকাশ পথে কি কোনো নাশকতা চালানোর চেষ্টা করছে কেউ? প্রশ্ন করছি আমরা, উইথ আ কোয়েশ্চেন মার্ক প্রশ্ন করছি, কেউ কি এই নাশকতা করার চেষ্টা করছে? প্রশ্ন থাকছে, কারণ নাশকতা করার চেষ্টা একমাত্র এটাই নয়। নাশকতা করার চেষ্টা ভারতে বিগত কিছুদিন ধরে বারবার হচ্ছে। যদি এটা সত্যি জিপিএস স্পুফিং হয়ে থাকে, যদি সত্যি বাইরে থেকে কেউ জিপিএস স্পুফিং করে আকাশে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাহলে ভারত তা এড়াতে পেরেছে, থামাতে পেরেছে। ভারত আর কি থামাতে পেরেছে? ভারত থামাতে পেরেছে 2900 কেজির যে অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ হতে পারত, সেটা ভারত থামিয়েছে। ভারতের সিকিউরিটি এজেন্সি প্রত্যেকটা এই টেররিস্ট, এই সন্ত্রাসীদের, সন্দেহভাজনদের গ্রেফতার করছে, তাদেরকে জেলে পুরছে, আরো তথ্য বার করছে। ভারত আর কি করেছে? ভারত স্পষ্টভাবে এই যে কানেকশনগুলো দিল্লির থেকে বাংলা, বাংলার থেকে মুম্বাই, এগুলো বার করছে। এই বাংলায় এনআইএ এসে তদন্ত করছে, আল কায়দা মাথা চাড়া দিচ্ছে আমার আপনার রাজ্য। এই সোনার বাংলায় প্রশ্ন উঠছে, কে সুরক্ষিত আছে, কোথায় সুরক্ষিত আছে? আকাশপথে, দিল্লিতে, মুম্বাইতে, বা আমার আপনার এই রাজ্য, অথবা এই রাজ্যের কোনো শহর, কলকাতা হোক বা শিলিগুড়ি। এই মুহূর্তে দেখবো বিশেষ প্রতিবেদন, তারপরে হাই ভোল্টেজ ডিবেট এবং পরপর ব্রেকিং নিউজ। দেখুন। তেরো এবং 17 নম্বর রুমে সন্ত্রাসবাদীরা মিটিং করছে দিনের পর দিন, এবং সেই রুমটা স্পেশাল করে দেওয়া হয়েছে তাদের। তারা সেটা ক্লাব ঘরের মতো ব্যবহার করছে। সেই রুম থেকে স্ট্র্যাটেজি নির্ধারণ করা হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই তৈরি করা হচ্ছে বিস্ফোরক। গতকাল যে গাড়ি উদ্ধার হয়েছিল, সেই গাড়ির ভেতরে কি রয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে গাড়ি উদ্ধার হয়েছে সেখানেও বম্ব স্কোয়াড গিয়ে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই গাড়ির মধ্যেও অ্যামোনিয়াম নাইট্রেট থাকতে পারে বা বিস্ফোরক থাকতে পারে। উমর নবী, মুজাম্মিল, তাদের সঙ্গে পাক হ্যান্ডলারের অ্যাপের মাধ্যমে যোগাযোগ থাকতো। তুরস্কের রাজধানী আঙ্কারাতে 2022 সালে উমর নবী, মুজাম্মিল, তাদের সঙ্গে পাক হ্যান্ডলার উসাকার দেখা। দুই চিকিৎসকের মগজ ধোলাই করা হয়, পাক হ্যান্ডলারের সঙ্গে লাগাতার যোগ। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম, এবং সেখানেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হানা। এক ব্যক্তির বাড়িতে আসেন, তার নাম মইনুল হাসান, একজন পরিযায়ী শ্রমিক। তার সাথে যারা কাজ করেছে তাদের মধ্যে কিন্তু এমন একজন ব্যক্তি যার কিন্তু বাংলাদেশের লিঙ্ক রয়েছে। মুর্শিদাবাদ তো ঘাঁটি, এর আগে আনসারুল বাংলার 7 থেকে ধরা পড়েছে। এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস। মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা, আর আমরা থ্রেট কল খাই। স্টিভ জবস একবার বলেছিলেন, ডটস কানেক্ট করে বোঝা যেতে পারে ওভারঅল কি চিত্র, ডটসগুলো কানেক্ট করা যাক। একদিকে 6 দিন আগে মুম্বাইতে, দিল্লিতে এয়ারপোর্ট বন্ধ করে রাখা হয় কয়েক ঘন্টা, সেখানে জিপিএস ইন্টারফারেন্স হচ্ছিল। তারপরে সেই দিল্লিতে বিস্ফোরণ হয় ভয়ঙ্কর, এবং বিস্ফোরণের ঠিক আগে ফরিদাবাদ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিস্ফোরক। একদিকে যেমন এটা হচ্ছে, অন্যদিকে আমার আপনার বাংলায়, আমাদের এই রাজ্যে মুর্শিদাবাদে, বাংলাদেশের একদম কাছাকাছি মুর্শিদাবাদে আল কায়দা নাকি মাথা চাড়া দিয়ে উঠছে। আবারও আল কায়দা। কোন আল কায়দা? ওসামা বিন লাদেন। হ্যাঁ, সেই আল কায়দা মাথা চাড়া দিচ্ছে আমার আপনার রাজ্যের মুর্শিদাবাদে, বাংলাদেশ বর্ডারের কাছে থাকা মুর্শিদাবাদে। সেখানে এনআইএ তদন্ত করতে যাচ্ছে। বলা হচ্ছে অনলাইন ক্লাস চলছে, মগজ ধোলাই চলছে। আর বর্ডারের ওপারে কি হচ্ছে? বর্ডারের ওপারে জামাতের মিছিল আর দাপাদাপি হচ্ছে। বাংলাদেশ আবার নতুন করে অশান্ত হচ্ছে।
প্রশ্ন উঠছে, এই সমস্ত ডটসগুলোকে কানেক্ট করলে একটাই প্রশ্ন আসে, আমাদের দেশ আর আমাদের রাজ্য কতটা সুরক্ষিত এই মুহূর্তে? আকাশ পথক বা যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, কি হবে পর মুহূর্তে কি বলা যাচ্ছে? প্রশ্ন করব আজ কিশলয়ের অগ্নিবাণে। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যে অগ্নিবাণ থেকে আজকের হাই ভোল্টেজ আলোচনায় যাব এবং পরপর ব্রেকিং নিউজে যাব। বাংলা কি সন্ত্রাসের নিরাপদ করিডোর হচ্ছে? গতকাল বলেছিলাম বাংলাদেশ থেকে যদি সেই অ্যামোনিয়াম নাইট্রেট গিয়ে থাকে তাহলে এই বাংলার উপর দিয়ে গিয়েছে। সেই অ্যামোনিয়াম নাইট্রেট 300 কেজি যা এখনো পাওয়া যায়নি, তা কি বাংলায় আমার আপনার পাড়ায় লোকানো রয়েছে? প্রশ্ন থাকছে। যাব আলোচনায় এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনা কর্তা। আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন ডিসি কলকাতা পুলিশ। আর্য ঘোষ রয়েছেন সুরক্ষা বিশেষজ্ঞ। ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক কর্নেল। কুণাল ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা কর্তা। প্রত্যেকে কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। আমি প্রথমে আর্য ঘোষের কাছে যাব এই মুহূর্তে, কারণ বড় খবর উঠে আসছে আর্যবাবু। মুম্বাই এয়ারপোর্টের আশপাশে সিগন্যালে ইন্টারফারেন্স হয়ে থাকতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বিমান উড়ানের নিষেধাজ্ঞা টেম্পোরারিলি কিছু ক্ষেত্রে জারি করা হচ্ছে। কদিন আগে দিল্লি এয়ারপোর্টে একই রকম ঘটনা ঘটেছিল। জিপিএস স্পুফিং হচ্ছে, কেউ চাইছে আমাদের আকাশে দুর্ঘটনা হোক, সন্ত্রাস হোক। তাই কি সম্ভব? এটা কি একটা পসিবিলিটি রয়েছে আর্যবাবু? অ্যাবসলিউটলি। আমি আপনাদেরকে বলে একটা আনঅফিশিয়ালি আজকে জানিয়েছিলাম যে আমি একটা আপডেট দেবো অনুষ্ঠানটায়। তো সেটা হচ্ছে ফার্স্ট আপডেট আমি দিতে চাই, আমি সতর্ক করতে চাই সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে, সমস্ত এটিসিকে ইনক্লুডিং কলকাতা এটিসি অফিসাররা যদি এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখেন, শোনেন, এবং মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের কেউ যদি শোনেন, তাদেরকে আমি সতর্ক করতে চাই। বিকজ আমাদের এয়ার স্পেসটাকে কিন্তু সিকিওর করতেই হবে। এয়ার স্পেসে কিন্তু ড্রোন দিয়ে হামলা করা হতে পারে, এবং সেটা এক্সপ্লোসিভ দিয়ে কিংবা এক্সপ্লোসিভ ছাড়া। একটা কথা বলি, জিপিএস স্পুফিং কি আমাদের এক লাইনে আমি বলে দিই, জানা দরকার। জিপিএস স্পুফিং কিন্তু মানে বেসিক্যালি হচ্ছে যে একটা ধাঁধায় ফেলে দেওয়া, যেখানে জিপিএস কোঅর্ডিনেটসটাতে যাওয়া আসা উচিত গন্তব্যে, সেই গন্তব্যটাকে পাল্টে দেওয়া, সেটাকে জিপিএস স্পুফিং বলা হয়। মানে অন্য কোঅর্ডিনেটস যাবে তার কাছে। তো এটা করে জেনারেলি যখন ড্রোন অ্যাটাক হয়, তখন ড্রোন অ্যাটাকের সময় ওরা জিপিএস কোঅর্ডিনেটটা তো ড্রোনে ঠিক করে দেয়। পাকিস্তান আর্মি বা এয়ারফোর্স বা আইএসআই তারা ঠিক করে দিল জিপিএসটা। এক মিনিট, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি অ্যাডিশনালি প্রশ্ন করছি আর্যবাবু, আপনি বলছেন এই ঘটনা ঘটছে কোন দিকে? ভারতের পশ্চিম দিকে, খুব কাছে পাকিস্তান বর্ডার। আমি জানতে চাইছি আর্যবাবু, আপনি যেটা এখন বললেন, যখন ড্রোন ঢোকানোর চেষ্টা হয় ওপার থেকে, স্টেলথ যেটাকে বলে, স্টেলথিলি ঢোকানো হয়, অর্থাৎ কারুর নজর এড়িয়ে, জিপিএস স্পুফিং করে ভারতের আকাশে কিছু ঢুকিয়ে দেওয়া, কাউকে ঢুকিয়ে দেওয়া, কোনো বিমান পাঠিয়ে দেওয়া, ড্রোন পাঠিয়ে দেওয়া, বিভ্রান্ত করে দেওয়া, তারপর নাশকতা ঘটানো, এটা কি বলতে চাইছেন আর্যবাবু? হ্যাঁ, এটা বলতে চাইছি। জিপিএস স্পুফিং আর স্টেলথটা একটু আলাদা, তবে অ্যাবসলিউটলি ঠিক বলেছেন কিশলয়। জিপিএস স্পুফিংটা একটা স্টেলথ টেকনোলজিরই সমান। স্টেলথ টেকনোলজিতে কি হয়, যে রাডার ক্রস সেকশন থাকে বিমানের তলায়, ফাইটার এয়ারক্রাফটের তলায়, সেই রাডার সিগনেচারটা ধরা পড়ে না। রাডার সিগনেচার মানে কি, রাডারের ফুটপ্রিন্টটা, সেইটা ধরা পড়ে না। যেটা দিয়েই কিন্তু আমরা বালাকোট এয়ার স্ট্রাইকের সময় আমরা যে F-16কে শ্যুট করে নামিয়েছিলাম, সেইটা আমাদের কাছে অকাট্য প্রমাণ আছে, যার জন্য পেন্টাগন একদম চুপ করে গেছিল। তারা কিন্তু কাউন্ট কিচ্ছু বলেনি, বলেছিল যে এটা আমরা বলতে পারবো না, এবং পাকিস্তান এই নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু আমাদের কাছে F-16-এর রাডার সিগনেচার আছে, যে F-16 দুটোকে আমরা শটডাউন করেছিলাম। আর জিপিএস স্পুফিংটা হচ্ছে স্টেলথ টেকনোলজিটাতে কি হয়, রাডারটাকে ইভেট করা হয়, কিন্তু এখানে রাডারকে ইভেট করার ব্যাপারটা থেকে অন্যরকম ব্যাপার হয়। একটা ড্রোনকে সেট করে দিল জিপিএস কোঅর্ডিনেট, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া। তো সেই জিপিএস ড্রোনটা সেই লক্ষ্য অনুযায়ী উড়ে আসবে। তাদের কাছে তো একটা সময়ের পরে কন্ট্রোল থাকে না, তো সেই জিপিএসে এসে আঘাত করে, ও কোঅর্ডিনেটসে এসে।
অক্ষাংশ দ্রাঘিমাংশ যাকে বাংলায় বলে, সেই অক্ষাংশ দ্রাঘিমাংশটাকে তখন ইন্ডিয়াকে কি করতে হবে, জিপিএস প্রুফিং করতে হবে, যে যাতে রাষ্ট্রপতি ভবনের জিপিএস কোঅর্ডিনেটসটা ড্রোন চিনতে না পারে, সে অন্য জায়গায় চলে যাবে, এই করে বাঁচানো হয়। তো এইখানে যেটা হয়েছে, একটা বিমানে অলরেডি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এবং সেটা শুরু হয়ে গেল আবার। এবং আর একটা, আপনি মুম্বাইয়ের কাছে যেটা বললেন, মুম্বাই ইজ ভেরি ক্লোজ টু করাচি, এটা আমরা সকলেই জানি। তো সেই জন্য, এবং মুম্বাইতে মানে যারা আমাদের বিভীষণেরা আছে অগুন্তি, তো সেই জন্য বুঝলাম সেই জায়গা থেকে আবার আসি আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন। আমি কর্নেলের কাছে যাবো, কুণাল ভট্টাচার্য। কর্নেল, আমার কথা হচ্ছে, আমরা যে বাংলায় বসে আছি, সেই বাংলার মুর্শিদাবাদে এনআইএ যোগ পাচ্ছে আল কায়দার রাইজ হচ্ছে, নতুন করে অনলাইন ক্লাস করাচ্ছে, মগজ ধোলাই করাচ্ছে। দিল্লির ফরিদাবাদে 2900 কেজির বিস্ফোরক উদ্ধার হচ্ছে, একটা বিস্ফোরণ হয়ে 12-13 জনের মৃত্যু হচ্ছে। অন্যদিকে আকাশপথে এই জিপিএস প্রুফিং যদি সত্যিই বাইরে থেকে হয়ে থাকে, তাহলে ভয়ঙ্করভাবে আকাশেও নাশকতা ঘটানোর চেষ্টা হচ্ছে। মানে হঠাৎ করে ভারতকে টার্গেট করে এই মুহূর্তে তো আমাদের রাজ্যবাসী তথা গোটা দেশবাসীকে ভয়ঙ্করভাবে সতর্ক থাকতে হবে, আমাদের এজেন্সিগুলোকে সতর্ক থাকতে হবে। এই বাংলাও কি ভয়ঙ্করভাবে টার্গেটে রয়েছে? বলুন স্যার। এটা তো বলার কিছু নেই। আমাদের এখানে মুসলমান সংখ্যা পশ্চিমবঙ্গে অন্যান্য প্রভিন্সের চেয়ে অনেক বেশি, এবং কাশ্মীরে বা পাঞ্জাবে বা ইউপিতে যেসব নাশকতাবাদী ফরেন এলিমেন্টস ঢুকছে, তারা সবাই বাংলাদেশ থেকে ঢুকে পশ্চিমবঙ্গে এসে সেখান থেকে যাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম দিনাজপুর, কুচবিহার সমস্ত জায়গা দিয়েই ঢুকছে, এবং এটা একটা এন্ট্রেন্স পয়েন্ট হয়ে গেছে। এটা একটা কোনো নতুন কথা নয়। এবং মুর্শিদাবাদে কোনো জায়গায় 80% মুসলমান আছে, সুতরাং সেখানে বাংলাদেশি কে এদেশের লোক এটা ধরা খুব শক্ত। এবং পাকিস্তান আগেও করেছে। আমাদের যেসব মানি ট্রান্সফার হয়, মানে ডুপ্লিকেট প্রিন্ট হয়ে যেগুলো পাকিস্তান থেকে আসে, সেগুলো সমস্ত মালদা এবং মুর্শিদাবাদ থেকে হয়। আমরা এই জায়গাটা যে একটা আঁতুড়ঘর, এটা আঁতুড়ঘর নয়, এটা ডেভেলপমেন্ট অলসো। মানে চাইল্ডহুড, আতঙ্কবাদীদের চাইল্ডহুডটাও এখানেই পশ্চিমবঙ্গে হচ্ছে। শুধু আঁতুড়ঘর মানে জন্মাচ্ছে না, এরা ইম্পোর্ট হচ্ছে, মানে বাইরে থেকে, বাংলাদেশ থেকে আসছে। পাকিস্তানের এইমাত্র দেখলাম চ্যানেলে দেখাচ্ছে যে পাকিস্তানের চট্টগ্রামে পাকিস্তানের জাহাজ এসেছে। সেই জাহাজে কি এসেছে সেটা তো আমরা জানি না। সুতরাং এগুলো সমস্ত এন্ট্রেন্স পয়েন্ট আমাদের পশ্চিমবঙ্গ, এবং সেখান থেকেই এই ডেভেলপমেন্ট হচ্ছে তাদের সুবিধে। যদি তোমার মনে থাকে, কাসাব যখন এসেছিল, সেই দলের যে 10 জন লোকের ছিল, তাদের প্রত্যেকটা সিম কার্ড আমাদের বনগা থেকে ইস্যু হয়েছে। মানে ইট ইজ 10-15 বছর হয়ে গেছে আমাদের বম্বের অ্যাটাক, কিন্তু তার সেখান থেকেও তখনও আমরা জানি যে এই সিম কার্ডগুলো সমস্ত পশ্চিমবঙ্গের সিম কার্ড। সুতরাং আমরা এখানে সরকারকে একদম সতর্ক থাকতে হবে। এবং দিল্লিতে যখন ব্লাস্ট হয়েছে, শিয়ালদা এবং হাওড়া স্টেশন এবং খড়গপুর আমরা দেখেছি, সেখানেও ট্রেনেতে কুকুর নিয়ে গিয়ে সার্চিং হচ্ছে। সুতরাং বাংলা শুড বি অলওয়েজ অ্যালার্ট, এবং এরকম নাশকতা বাংলাতে না হলেও তার লোকজনেরা সবাই পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সত্যজিৎ স্যারের কাছে যাবো। স্যার, আমার কথা হচ্ছে, আমি আগেরবারও আলোচনা করছিলাম, আপনি খানিকটা পয়েন্ট আউট করছিলেন, আমি আবারও জানতে চাইছি স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি বর্ডার কাজ যদি কোনো রাজ্যের থাকে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আল কায়দার নতুন করে উত্থান। ফিনিক্স পাখির মতো কিছুদিন আগেও জঙ্গি ধরা পড়েছে, বিভিন্ন জঙ্গিরা এখানে এসে ভোটার কার্ড বানিয়েছে সাদ রাদির মতো। আমার কথা হচ্ছে স্যার, দিল্লিতে বিস্ফোরণে 13 জনের মর্মান্তিক মৃত্যু, আমার ভারতবাসী ভাই বোনেরা, তাদের মৃত্যু ঘটছে এই সন্ত্রাসীদের হাতে। এটা আটকানো অত্যন্ত প্রয়োজন, যেমন তেমনই প্রয়োজন এটা বোঝা যে সোর্সগুলো কোথায়। পাকিস্তান, বাংলাদেশ, এই দেশের ভেতরে কিছু রাজ্য যেখানে এই সন্ত্রাসীদের লালন পালন করা হয় স্যার, এটা তো ইন্টেলিজেন্স, পুলিশ, এদেরই কাজ। বলুন স্যার।
এগুলো যেটা আপনি বলেছেন সেটা সত্যি কথাই, এটা ইন্টেলিজেন্সের কাজ, পুলিশেরই কাজ। দেখুন একটা কথা হচ্ছে যে আপনি যে মালদা মুর্শিদাবাদের কথা বলছেন, আমি কিন্তু মালদা ডিস্ট্রিক্টের ছেলে। আমি জানি যে একটা সামান্য খাল পার হলেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢোকা যায়, এরকম একটা অবস্থার মধ্যে সিচুয়েশন। এবং এটাও খুব সত্যি কথা যে প্রচুর পরিমাণে যে জালি নোট কারবারি, সেটা কালিয়াচক থানা এবং অন্যান্য থানা থেকে রিকভারি হয়েছে। এবং এটা বেসিক্যালি একটা এন্ট্রান্স পথ ধরে রেখেছে। একটা কথা বলা দরকার আছে, দেখুন এই যে যারা ধরা পড়েছে কিংবা যাদের মোবাইল ফোনগুলো পাওয়া গেছে, তাদের যদি মোবাইল ফোন ডাটা এবং কল লিস্ট চ্যাট থেকে পাওয়া যাবে, আপনি দেখবেন প্রচুর লোকের নাম পাওয়া যাবে যাদের সাথে এদের কানেকশন ছিল, কাদের সাথে এদের যোগাযোগ ছিল। সেই লোকগুলোকে যোগাযোগ করার দরকার আছে। সেটা যে কোনো প্রভিন্সের হতে পারে, মানে ওয়েস্ট বেঙ্গলের হতে পারে, আউটসাইড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হতে পারে। আরেকটা বেশি যেটা পুলিশের যেটা দরকার, যেটা আমি দেখুন আমি পুলিশ অফিসার, পুলিশ পয়েন্টে একটু বলতে হবে। দেখুন কালকে থেকে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ আছে ইডেন গার্ডেন্সে। এবং আপনি জানেন ইডেন গার্ডেন্সে মোটামুটি প্রায় 80,000 দর্শক থাকে এবং ভেরি ইম্পর্টেন্ট। এবং 80,000 দর্শক যদি টেস্টে নাও আসে, প্রথম দিনে বিশাল ভিড় হবে, তারপরে একটু একটু করে কমবে। কিন্তু একটা বড় মাস ওখানে থাকবে এবং বিদেশি প্লেয়াররা থাকবে, সাউথ আফ্রিকার প্লেয়াররা থাকবে, ভারতবর্ষের টপ মোস্ট প্লেয়াররা থাকবে, ভিআইপি লোকজনের ওখানে লোয়ার টায়ার এবং আপার টায়ারে থাকবে। এইখানটায় প্রত্যেকটা জায়গায় সিকিউরিটির সাথে কিন্তু কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা যাবে না। এখানে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, ইন্টেলিজেন্স, এসবি, স্পেশাল ব্রাঞ্চ, যাই হোক আইবি, এই জায়গাগুলোকে কভার পুরোপুরি করতে হবে। 2 মিনিট আর একটা কথা বলি, যেটা আপনাকে আপনার মাধ্যমে চ্যানেলকে মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গকে জানাতে চাই, রাজ্যকে জানাতে চাই। যদি দেখুন আমাদের যে সীমিত ক্ষমতা পুলিশ কিংবা যে কোনো ফোর্সের কিংবা সৈনিক সেনাবাহিনীর, আমাদের 140 কোটি দেশ, আমাদের কিছু খবর পাবলিকের থেকেই নিতে হবে। পাবলিককে এগিয়ে আসতে হবে সাহায্য করার জন্য। আপনাদের জন্য একটা ERSS খোলা হয়েছে, এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম। এটা নতুন খোলা হয়েছে, যেটার নাম্বারটা যদি দয়া করে দেখান এবং শুনেন, সেটা হচ্ছে 112 এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম। এই এমার্জেন্সি আপনাদের কারো নাম জিজ্ঞাসা করা হবে না। যদি কোনো পাশের বাড়ির লোকের যদি কোনো রকম সন্দেহ দেখা দেয়, আপনার সাথে সাথে আপনারা এই ERSS এ জানান, 112-তে জানান আপনার নাম। মানে 112-তে ফোন করে জানাতে হবে যে আমার সন্দেহ হচ্ছে, আমার পাশে এক প্রতিবেশী এসেছে, সে একটা ব্যাগ নিয়ে এসেছে, আমার মনে হচ্ছে কিছু থাকতে পারে, এরকম একটা বিষয়। আরেকটা বলি, আরেকটা নাম্বার বলি, যে এগুলো সবই কিন্তু টোল ফ্রি। 1090 টোল ফ্রি নাম্বার, এটাতেও জানাতে পারেন। কালকের দিন থেকে কয়েকটা দিন আমাদের কলকাতার জন্য খুব রেসপন্সিবল, কারণ রেড রোড এবং ডালহৌসি এলাকাতে আমাদের ইডেন গার্ডেন্স সেক্টরটা কভার করতে হবে। আর আরেকটা শুধু লাইন বলি ছোট করে, সেটা হচ্ছে দেখুন আমাদের এই যে আলফালা যে আমাদের যেখান থেকে ডাক্তারবাবুরা পাশ করেছেন, তার বাংলা মানে সন্ত্রাসী ডাক্তার যারা, তাই তো, সন্ত্রাসী ডাক্তার, তার বাংলা মানে দেখলাম তার নাম হচ্ছে সাফল্য, সাকসেস। কি সাফল্য সেটা আপনি আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখাতে পাচ্ছেন। তারা সত্যি সত্যি সন্ত্রাসবাদীদের সাফল্য হয়েছে, কারণ তার এক্সপ্লোশনটা ঘটিয়ে দিয়েছে। কিন্তু এখানে এই সাফল্যটাকে যদি আটকাতে হয়, ভারতবর্ষের যে ইন্টেলিজেন্স গ্রুপ, ইন্টেলিজেন্স ব্যুরো, NSG এবং CBI এবং অন্যান্য যে গ্রুপগুলো আছে, প্রত্যেককে এখানে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সবাইকে কভার করতে হবে। প্রত্যেক কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখলে চলবে না, কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখলে চলবে না। ডাক্তারি পড়ে ইউনিভার্সিটির ভিতর বসে, তার মেডিকেল কলেজে বসেছে, কি করছে? বিস্ফোরক জোগাড় করছে। এই হচ্ছে ডাক্তার, ওদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। একদম 10 সেকেন্ডসে। আর্যবাবু আপনি কিছু বলতে চাইছিলেন, তারপরে আমার কাছে একটা ব্রেকিং নিউজ উঠে আসে এই ডাক্তার রিলেটেড, এই উমার ডাক্তার, শাহিন ডাক্তার, সন্ত্রাসী ডাক্তার। বলুন স্যার, 10 সেকেন্ডে কিছুটা বলতে চাইছিলেন আপনি। হ্যাঁ, আমি একটু লাস্টের দিকে আমাকে একটু সময় দেবেন, খুব ইম্পর্টেন্ট জিনিস বলার আছে। সতীশ স্যার যেটা বললেন খুব ইম্পর্টেন্ট। অলরেডি ড্রোন ম্যাপিং করে গেছে, কারা করে গেছে আমরা জানি না, আপনারা জানেন কলকাতার আকাশে দেখা গেছিল। সেই জন্য অ্যান্টি ড্রোন ফোর্সকে কিন্তু রেডি রাখা উচিত, সেটা খেলার সময় হোক এবং খেলার সময় ছাড়া। আর দ্বিতীয়ত যেটা বলবো আমি, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম, রাডার ক্রস সেকশনটা যে প্লেনে যত ছোট হয় সে ততই বেশি ইভেট করতে পারে। রাডার ক্রস সেকশন বড় হয়ে গেলে সে রাডার ইভেট করতে অক্ষম হয়। 350 কেজি RDX পাওয়া গেছে, যেটা নিয়ে গভর্নমেন্ট কিন্তু অ্যাবসলিউটলি চুপ।
350 কেজি RDX ওই একই জায়গায় পাওয়া গেছে। আমি সেদিনকে RDX এর নাম এমনি বলিনি, বলতে চাইনি ইচ্ছে করে, কিন্তু জানবেন সে এই খবরটা গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে চুপ। 350 কেজি যদি ওখানে পাওয়া গিয়ে থাকে তাহলে ভাবুন আর কোথায় কোথায় এগুলো আছে আমরা জানি না কিন্তু। এবং তার সঙ্গে মেওয়াট বলে যে জায়গাটা, সেইটাকে ওরা একটা সন্ত্রাসবাদীদের আখড়া করতে চলেছে, এমন পর্যায়ে যাচ্ছে সেখানে অত্যন্ত মিলিটারি হায়ার অফিসিয়ালসরা বলছেন সেখানে প্যারামিলিটারি ফোর্স পার্মানেন্টলি ডিপ্লয় করতে। এইটুকুনি আমার বলার ছিল এই মুহূর্তে। আবার ইম্পর্টেন্ট খুব কিছু বলার আছে, আমি পরে বলবো। বেশ, আমি আসছে, বাকি দুজন বলেননি, আমি তাদের কাছে যাবো। তবে তার আগে পরপর ব্রেকিং নিউজ আসছে। শাহিন, এও ডাক্তার, ডক্টর শাহিন নাকি, সে তার বিষয়ে নতুন ব্রেকিং কি দেখাচ্ছে কিশলয়ের অগ্নিবাণে। বড় কোনো কাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। কেন জানেন? কারণ ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল এই শাহিন। বিস্ফোরণের পর ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল সে, যাতে বিস্ফোরণের পরেই সে পালাতে পারে। লোকাল পুলিশ অফিসার রুম নাম্বার 29 আলফালার হোস্টেলে যায় নভেম্বর 3, 2025 এবং সেখানে তার ভেরিফিকেশন হয়। অর্থাৎ সে যে ভেরিফিকেশনের প্রয়োজন ভিসা এবং পাসপোর্টের জন্য, সেই ভেরিফিকেশন হয়। এবং শাহিনের প্ল্যান ছিল যে সে দেশ ছেড়ে পালাবে, অর্থাৎ দেশ ছেড়ে চলে যাবে। সে ভিসা তৈরি করার প্রসেসে ছিল, পাসপোর্ট তৈরি করার প্রসেসে ছিল, কোনো মতে দেশ থেকে পালানোর মতো সমস্ত পরিকল্পনা নিয়ে ফেলেছিল এই করিতকর্মা কোট আনকোট ডাক্তার ডক্টর শাহিন। বিগ ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল এবং রুম নাম্বার বলে দিচ্ছি আপনাদের, আল-ফালাহ ইউনিভার্সিটির রুম নাম্বার 29-এ গিয়ে পুলিশ অফিসার, লোকাল পুলিশ গিয়ে ভেরিফিকেশন করে তার নভেম্বর 3, 2025 ডেটে। সূত্র মারফত খবর উঠে আসছে। বিগ ব্রেকিং, কিশলয়ের অগ্নিবাণে শাহিন ভিসা বানিয়ে পালানোর পথে ছিল, কিন্তু পালাতে পারলো না। যাই হোক, শাহিন পালানোর পথে ছিল। পরের ব্রেকিং নিউজ, শুধু ডাক্তার শাহিন তো নয়, আরও এক ডাক্তার আছে তো, যে আর এই পৃথিবীতে নেই। কোথায় আছে, সেখানে গিয়ে কিছু এনজয় করতে পারলো কিনা শেষ পর্যন্ত প্রশ্ন। কিন্তু ডাক্তার উমার, তার বিষয়ে ব্রেকিং নিউজ উঠে আসছে তার অ্যাক্টিভিটি নিয়ে। উমারের গাড়ির গতিবিধির সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সিসি ফুটেজে উমার কোথায় কোথায় কিভাবে গিয়েছিল বিস্ফোরণ ঘটানোর আগে সেগুলো দেখা যাচ্ছে। হরিয়ানার মেওয়াত থেকে গাড়ি নিয়ে বেরোয় উমার। হরিয়ানার একাধিক টোল প্লাজায় গাড়িতেই দেখা যায় এবং বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হরিয়ানার বিভিন্ন প্রান্তে ঘুরে তারপর দিল্লিতে আসে এই উমারুন নবী, ডাক্তার উমারুন নবী, সন্ত্রাসী ডাক্তার। সে এসেছিল হরিয়ানার মেওয়াত থেকে। সেই সিসিটিভি ফুটেজ কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের দেখাচ্ছি। পরপর বিগ ব্রেকিং নিউজ, দিল্লি রিলেটেড ব্রেকিং নিউজ, এবং তার সঙ্গে বাংলা যোগ স্পষ্ট হচ্ছে কিভাবে, কারণ এখানেও আল কায়দার উত্থান। এই মুহূর্তে দুটো ছবি, একদিকে হরিয়ানার মেওয়াতে এই উমারের গাড়ি, অন্যদিকে ফরিদাবাদের টোল প্লাজাতে উমার। দেখুন মুখটা দেখা যাচ্ছে, বারবার সিসিটিভি ক্যামেরার দিকে তাকাচ্ছে, বোঝা যাচ্ছে শারীরিক ভাষায় একটা তার অস্বস্তি রয়েছে এবং স্পষ্টতই তার এই মুহূর্তে সিসিটিভিতে দেখা যাচ্ছে ক্লোজ আপ যেটা, সেখানে স্পষ্ট হচ্ছে সে বারবার ক্যামেরার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কোন কোন ক্যামেরায় রেকর্ড হচ্ছে। ফিরবো আলোচনায়। আমি যাব, আমার সঙ্গে আরও যে দুজন বক্তা বলেননি এখনও, ঝন্টু বড়াইক এবং বিমল কুমার চন্দ্র। বিমল স্যার, আপনাকে দিয়ে শুরু করবো। স্যার, বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে আমি বারবার বলি আপনার অবদান অনস্বীকার্য, তার জন্য স্যালিউট আপনাকে। কিন্তু এই বাংলায় মুর্শিদাবাদে, যেখানে সবচেয়ে বাংলাদেশের খুব ক্লোজ বর্ডার মুর্শিদাবাদ, সেখানে আল কায়দার উত্থান, অন্যদিকে এই ডাক্তার সন্ত্রাসীদের একটা গোটা নেটওয়ার্ক দেশ জুড়ে, কি বলবেন স্যার? এখানে একটা নতুন জিনিস বলবো আমি, সেটা হচ্ছে আমরা এতদিন কি দেখেছি, যে যারা নিম্ন মধ্যবিত্ত বা একদম পড়াশুনো জানে না বা এরম ধরনের, তাদেরকেই তারা মগজ ধোলাই করে এই সন্ত্রাসবাদী তৈরি করত। কিন্তু একটা জিনিস হয়েছে কি, স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। কারণ দুনিয়া কিন্তু, পৃথিবী কিন্তু এগিয়ে গেছে। পৃথিবী যেমন এগিয়ে গেছে, সন্ত্রাসবাদীরা কিন্তু সমপরিমাণে এগিয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে আমাদের। আমরা কিন্তু সেই পিছনে থাকলে চলবে না। আমাদেরকে জানতে হবে, সন্ত্রাসবাদীরা আজকে চিন্তা করে দেখুন, যারা ডাক্তার, যারা আমাদের দেশকে সেবা করবে বলে ওথ নিয়ে তারা ডাক্তারি পড়াশোনা করছে বা ডাক্তারি হয়েছে, তারা কি করছে, সেই সুযোগ নিয়ে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সমাজের যারা
বিশেষ করে ডাক্তার যারা, তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি, কারণ ডাক্তারকে আমরা চিন্তা করি সবসময় যে আমাদের ভগবান, মানে আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হলে পারে তারা আমাদেরকে সাহায্য করবে এবং আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দেবে এই পৃথিবীতে থাকার জন্য। সুতরাং সেই লোকগুলোকে তারা কিন্তু সবচেয়ে আগে বেছে নিয়েছে এখন বর্তমানে। তা না হলে আজকে চিন্তা করে দেখুন, যারা ডাক্তারি পড়ছে, যারা বিশেষ করে ডাক্তারি পড়া কিন্তু যে কোনো লোক করতে পারে না, তার মেরিট আলাদা। সেই মেরিটোরিয়াস যারা, তাদেরকে নিয়ে আজকে যে সন্ত্রাসবাদী তৈরি হলো, সংগঠন করলো তারা, এটার পিছনে একটি বিশাল কারণ হচ্ছেই যে আমাদের যে চিন্তাধারা, আমাদের যে ইন্টেলিজেন্সের যে চিন্তাধারা, সবসময় আমরা চিন্তা করি কি অলিগলিতে বা নিচু ঘরের যারা আছে এদেরকে, বা যাদের পিছনে কোনো আগে কোনো সন্ত্রাসবাদী কাজ আছে, কার্যকলাপ আছে, তাদের পিছনে আমরা নজর রাখি। কিন্তু এই গ্রুপ, বিশেষ করে ডাক্তার, তাদের ইঞ্জিনিয়ার, এদের কাছে কিন্তু কখনোই আমরা এই ব্যাপারে চিন্তা করি না। সেই কারণেই যারা আজকে এদেরকে মগজ ধোলাই করে আজকে এই সন্ত্রাসবাদের দিকে এগিয়ে নিয়ে গেছে, তারা কিন্তু অনেক অনেক বেশি আমাদের থেকে এগিয়ে আছে। আমি একটা কথা বলবো বিমল স্যার, মেধাবী হওয়া আর শুভ বুদ্ধি সম্পন্ন হওয়া দুটো তো আলাদা জিনিস। নিশ্চয়ই লাদেন খুব মেধাবী ছিল, তাই আমেরিকার মতো একটা দেশে টুইন টাওয়ার্সের মতো টাওয়ারকে সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে পেরেছিল। সেই লাদেন, সেই শয়তানের প্রতীক লাদেন, তাকে তো শুভ বুদ্ধি সম্পন্ন বলা যায় না। ডাক্তারের হাতে ছুরি থাকে, আবার চোরের হাতেও ছুরি থাকে, যে ছুরি আমাকেও খেতে হয়েছে এক সময়। ছুরি তো দুটো কাজেই ব্যবহার করা যায়, তাই নয় কি স্যার? ছোট্ট করে আপনি বলুন স্যার, ছোট্ট করে শেষ করুন। এটা হচ্ছে যে দেখুন, যারা এই ঘটনাগুলো ঘটায় তারা কিন্তু সবসময় খেয়াল রাখে একটা জিনিস, যে যেভাবে কোনো মানুষ আমাদেরকে চিন্তা করতে না পারে, আমাদের যে কার্যকলাপ যেটা আছে সেই কার্যকলাপটা যাতে কেউ বুঝতে না পারে, সেইভাবে তারা এগিয়ে যায় সন্ত্রাসবাদীরা। সুতরাং আজকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের দেশ ভারতবর্ষ যে জায়গায় এগিয়ে যাচ্ছে, পাকিস্তান এবং বাংলাদেশ, আমি বলবো একদম নাম করে, পাকিস্তান এবং বাংলাদেশ তারা কিন্তু সবসময় আমাদেরকে খেয়াল রাখছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদেরকে ব্যস্ত করে রাখা, আমাদেরকে যে এগিয়ে যাচ্ছি আমরা উন্নতির দিকে, সেই দিক থেকে যাতে আমরা আমাদের মানে মাইন্ডটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ, এইটা কিন্তু তাদের চিন্তাধারা। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, কখনোই এটা ভাবা উচিত না যে আমাদের দেশে যারা আছে, আজকে চিন্তা করে দেখুন, আজকে আমরা মানে যারা আমাদের আলফালা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা আমাদের দেশের নাগরিক। আমরা কিন্তু চিন্তা করতে পারিনি কোনোদিন যে আমাদের দেশে থেকে আমাদের দেশকেই তারা মারবে, আমাদের দেশের লোককেই তারা শেষ করে দেবে। এরম নাগরিকদের ধিক্কার জানাই স্যার, আমি ঝন্টু বাবুর কাছে আসবো। এরম নাগরিকদের ধিক্কার জানাই, এরম নাগরিকদের প্রতি ছি ছাড়া কোনো শব্দ বেরোয় না। এদেশের নাগরিক হিসেবে যারা, মানে শুধু আধার কার্ড আর ভোটার কার্ড থাকলেই তো নাগরিক হওয়া যায় না ঝন্টু বাবু। আলফালা, আমি একটা কথা বলি ঝন্টু বাবু, আলফালা ইউনিভার্সিটি, বড় একটা নাম ইউনিভার্সিটি, ভিতরে গাদা গাদা জঙ্গি ডাক্তার ভরা, সবাই জঙ্গি প্রায় অ্যারেস্ট হচ্ছে গাদা গাদা, বিস্ফোরক মাথায় নিয়ে ঘুরে বেড়াতো। কি করে চলতে পারে? এতদিন চললো কি করে? এগুলো তো এই ইউনিভার্সিটি একদম জ্বর থেকে নির্মূল করে দেওয়া উচিত। কিশোরয়, প্রথমেই একটু থামাচ্ছি, বিমলবাবুর কথাটা একটু আমি মানে প্রতিবাদ করছি, যে দারিদ্রতার থেকে সন্ত্রাসের জন্ম, এই তত্ত্ব কথাটা কিন্তু আজকে দুর্বল হয়েছে। কেন? নেটো এই বছর স্পষ্ট করে দিয়েছে শিক্ষিত শয়তান টেররিস্টদের সংখ্যা বেড়েছে, এবং 2016 একটা রিপোর্ট নেটোর আমার কাছে এই মুহূর্তে আছে। নেটো বলছে যে শিক্ষিত যারা, তাদের এক কথায় বলা যায় সুইসাইড ফাইটার, এবং পরিসংখ্যান বলছে অনলি 2% টেররিস্ট হচ্ছে অশিক্ষিত নিম্নবিত্তের লোকের থেকে, 98% এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্যাল অবস্থান থেকে শিক্ষিত পপুলেশন থেকে এই টেররিস্ট তৈরি হচ্ছে। আমার কথা নয়, নেটো, আমি তথ্য দিয়ে কথা বলি। দ্বিতীয়, তুমি বলছো, আরেকটা কথা, তুমি আলফালাজ কথা বলছো, যেটার কথা বলছো না, ধরো কলকাতার বা দিল্লির বা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের অনেক নাম করা বা যাদবপুর, ইউজিসির বলছি না, রেকমেন্ডেড, ইউজিসির রেকমেন্ডেড অনেক কলেজ বিশ্ববিদ্যালয় বলছি না আমরা, তার মধ্যে থাকতে পারে, তৈরি হচ্ছে না। তুমি কি করে বলতে পারছো? কারণ বিষটা তো ব্যাপন হয় আর্লি এজে, ছোটবেলায়।
এই যে তুমি বলছো না জঙ্গিরা স্ট্র্যাটেজি পাল্টেছে, আমি বলছি না, স্ট্র্যাটেজি পাল্টায়নি। তারা জানে ফিমেল ডক্টর ইঞ্জিনিয়ার এরা বিয়ন্ড সাসপিসিয়াস। এই যে নন কনভেনশনাল ওয়ার, অপ্রচলিত শক্তি চাপিয়ে, যুদ্ধ চাপিয়ে দাও, ওয়ারটাকে চাপিয়ে দাও, কারণ প্রচলিত যুদ্ধে আমাদের সাথে পেরে উঠবে না। তার একটা বড় উদাহরণ বলি, বাংলা, আমি বাংলা দিয়ে বলি, বাংলা তো এন্ট্রান্স পয়েন্ট। ভারতবর্ষে যখন ওয়েস্ট ফ্রন্ট দিয়ে আর হামলা করা যাচ্ছে না, কাশ্মীর দিয়ে ঢোকা যাচ্ছে না ভারত সরকারের সেনো দৃষ্টি এবং আমাদের স্যাটেলাইটের সার্ভিলেন্সে, তখন সব টার্গেটটা হলো নেপাল হয়ে ইস্ট করিডোর দিয়ে, বিকজ ইস্ট করিডোরের প্রবেশদ্বারের সর্বোচ্চ বর্ডারটা ওয়েস্ট বেঙ্গল, যেখানে পলিটিক্যাল পজিশনটাই জঙ্গিদের জন্য বরাবর ফেভারেবল ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট 47 থেকে, পলিটিক্যাল কন্ডিশনটা এদের ফেভারেবল হওয়ায় এরা ঢুকেছে। হাল আমলে পলিটিক্যাল পরিস্থিতির অনুকূলে থাকলেও বর্ডার সিকিউরিটি ফোর্সের অ্যাক্টিভ ভূমিকায় এরা ঢুকতে পারছে না। আমি আবার তোমাকে স্পেসিফিক বলছি, এই শেডো মেম্বার যারা পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে এরা 0.5 ফ্রন্ট, অর্থাৎ এরা ভেতরের মেম্বার। তুমি বলছো না আল কায়দা ধরা পড়েছে, এরা কেউ বাংলাদেশ থেকে আসেনি, এরা এখানে তৈরি হয়েছে, কারণ 0.5 মেম্বারশিপের উপরে জোর দিচ্ছে, এই শেডো মেম্বারশিপের জোর দিচ্ছে, এরা ভেতরের, অর্থাৎ এরা হচ্ছে হোম গ্রাউন্ড টেররিস্ট বা মিলিটেন্ট। এটা অনেক সিজি, এই যে ডাক্তাররা এরা কি পাকিস্তানের, এরা মতাদর্শটা পাকিস্তানের নিয়েছে, কিন্তু এরা 0.5 ফ্রন্ট, অর্থাৎ এরা ভেতরে। কারণ তুমি একটু আগে বলছিলে যে আমাদের দেশে একটা অদ্ভুত কালচার আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই বর্ডারগুলো আমরা যখন বিভিন্ন ধরনের সার্ভে করছি কিশলয়, কোয়ামি মাদ্রাসা বা এই যে কি বলে ওটাকে জানো, খারিজি মাদ্রাসা, তুমি ভাবো এখানে পড়ানো হচ্ছে, আমরা ছোটবেলায় বাচ্চাদের কি পড়ায়, অয়ে অজগর, আসছে তেরে, আয়ে আনারস, ধরছে তেরে। এখানে পড়ানো হচ্ছে অয়ে অজগরের পরিবর্তে অয়ে অজু, আয়ে আল্লাহ। আচ্ছা ভালো কথা পড়িয়েছো। বয়ে বীর মুজাহিদ্দিন চলছে ছুটে, যারা জেহাদের মুজাহিদ্দিনের কথা বলে। দেশের সংবিধান নয়, আসল সংবিধান হচ্ছে কি, শরীয়তের বিধান আনো, শয়ে তালিবুসয় পড়ানো হচ্ছে শরীয়তের বিধান আনো, সিভিল কোড পতন জানো। এটা যখন একটা শিশু মনে পড়ানো হয়, সেটা যে ধর্মেরই হোক না কেন, তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে কোনো নামকরা বিশ্ববিদ্যালয়, আমি নাম করছি না তাদের, ছোট আলফালা কেন বলছো, যে কোনো বিশ্ববিদ্যালয় এটা তৈরি হতে পারে, যে কোনো, তোমরা ওটাকে জেনে নাও। কারণ শিশু মনে যেভাবে, এই যে শেডো মেম্বারের কথা বলছো, তুমি জানো কিতল ফর ইসলাম আকিস আল কায়দার একটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের নাম। এই যে আকিসের সাথে যোগাযোগ, কিতল আরবি শব্দ যার কথা অর্থ হচ্ছে যুদ্ধ। তোমরা 2022 সালে বসিরহাটে তুমি এই যে কি পারভিন, তানিয়া পারভিন মেয়েটা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তার সাথে জৈশ-ই মোহাম্মদের ডিরেক্ট উইংস ছিল। এমন হাজার হাজার আমাদের 0.5 আমাদের মধ্যে থেকে বেরোচ্ছে। এখন আর পাকিস্তান বাংলাদেশ থেকে আনতে হচ্ছে না, ওরা ওদের মতাদর্শরা অনলাইন চালিয়ে দিচ্ছে, আমাদের বিরুদ্ধে গ্রো করছে। তাই লড়াইটা হচ্ছে আমাদের ভয়ানক কঠিন। তাহলে ইন্টারনাল লড়াইটা আরো বড় ভয়ানক। অপারেশন সিঁদুর বাইরে হচ্ছে হোক, অপারেশন ভেতরেও হতে হবে, অপারেশন ভেতরেও হওয়া প্রয়োজন। আমি প্রত্যেকের কাছে আরো একবার যাব। আমি দর্শকদের জানিয়ে রাখি আমরা আলোচনাটা যে জায়গায় নিয়ে গেছি এই মুহূর্তে, তাতে বড় বড় কয়েকটা আপডেট যেগুলো পরপর এলো। শাহিন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল একদিকে, সেটা স্পষ্ট হলো, অন্যদিকে স্পষ্ট হলো একদম শুরুতেই যে ব্রেকিং দিলাম যে একদিকে নাশকতা যেমন মাটিতে হচ্ছে, আকাশপথেও কি হচ্ছে, জিপিএস স্পুফিং করে হঠাৎ করে মনে করা হচ্ছে জিপিএস গন্ডগোল ঘটিয়ে আকাশটাকে, পাকিস্তানের দিকের সীমায় যে আকাশ সেদিকটাকে অন্ধকার করে দিয়ে কিছু ঘটানো হতে পারে বা হতে পারতো। প্রত্যেকের কাছে আবার যাব 30 সেকেন্ডস। আর্য ঘোষ কি বলতে চাইছিলেন আপনি, আরো অ্যাডিশনাল ইনফরমেশন বলুন স্যার, 30 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট। এই যে আরডিএক্স এর কথা বলছিলাম, এটা মিলিটারি গ্রেড আরডিএক্স, এটা শুধু ইম্পোর্ট করা যায়। সেই জন্য আজকে আমি যে বারবার বলে আসছি যে এসএসজি ইনফিল্ট্রেট করেছে ব্যাটালিয়নে, এক ব্যাটালিয়ন প্রায় 1000 সংখ্যা, সেটাকেই মান্যতা দেয়। একটু চট করে এর মধ্যে বলে নিই, ঝন্টুবাবু অনেকদিন পরে আপনার সঙ্গে একই অনুষ্ঠানে, আমার খুব ভালো লাগছে। আর দ্বিতীয়ত উমার যে গাড়িটায় ছিল, বলা হচ্ছে অনেক জায়গায় যে সে পালাতে গিয়ে করেছে, ব্লাস্ট করেছে। এই জিনিসগুলো একদম যাতে সংবাদ মাধ্যম খুব সতর্ক থাকে। উমার অপেক্ষা করেছিল পিক ট্রাফিকের জন্য, এবং উমার পসিবলি হয়তো এটাও জানতো না তার সঙ্গে দুজন কিন্তু সঙ্গী ছিল, তারা ডিবোর্ট করে গেছে গাড়ি থেকে, এবং তারা কিন্তু রিমোট দিয়ে ওই ব্লাস্ট করাতে পারে উমারের অজান্তেই, সেই ব্যাপারটাও থাকতে পারে, এবং উমার নিজেও আত্মঘাতী বিস্ফোরণ করে থাকতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে, আমি যেটা বলছিলাম বারবার,
আমি এই অনলাইন মার্কেট প্লেসে ওয়্যারলেস সেট বিক্রি করানো বেআইনিভাবে বন্ধ করিয়েছি, কিন্তু প্রচুর বিক্রি হয়েছে। তার সঙ্গে এয়ার ট্রান্সিভার যা দিয়ে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলা যায়, কো পাইলটের সঙ্গে কথা বলা যায়, সেইখানে একটা এটিসি অফিসার সেজে তাকে বিভ্রান্ত করে দেওয়া, মিডিয়ার ক্র্যাশ, এগুলো কিন্তু সম্ভাবনা প্রচণ্ড বেড়ে গেল। আর তার সঙ্গে আপনাকে কিশলয় আমি একটা বেইরুট ব্লাস্ট 2020 ভিডিও পাঠিয়েছি, ঠিক ওই ইন্টেন্সিটির কার্যকলাপ, ধ্বংসলীলা কি তার থেকেও বেশি তারা চালাতে চাইছে। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে আমি আবার বলবো যে 350 কেজিস অফ RDX এটা কিন্তু ওখানে পাওয়া গেছে, তার মানে বাকিটা পাওয়া যায়নি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিশলয়, সকলের জন্য বলছি, এটা মনে রাখুন, যে বোমাটা গাড়িতে ছিল সেটা তৈরি হয়েছিল, যেটা ওখানে উপাদান পাওয়া গেছে সেটা বোমাগুলো কিন্তু তৈরি হয়নি। তার মানে কটা বোমা তৈরি হয়েছে আর কটা বোমা তৈরি হচ্ছে, কটা বোমা তৈরি হয়নি, এগুলো কিন্তু আমরা কিচ্ছু জানি না। এটা কিন্তু খুব সাংঘাতিক বিষয়। ঠিক, ভয়ঙ্কর। 30 সেকেন্ড স্যার। আমি বলতে চাই যে আমাদের এইটা রুট কজ হচ্ছে, যেটা ঝন্টুবাবু বললেন, যে আমাদের এই মাদ্রাসা টিচিং, এই মাদ্রাসা টিচিংয়ের সিলেবাস আমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাস আনতে হবে। সেখানে কোরআন পড়ানো হচ্ছে, একদম ছেলেরা, আমরা ছবি দেখছি মাথায় টুপি পরে সেই বাচ্চারা মুখস্থ করে যাচ্ছে কোরআন, সেই জিনিসটা বন্ধ করতে হবে। আমি একটা উদাহরণ দিই, তাজিকিস্তান বলে একটা জায়গা ছিল পুরনো USSR-এর, সেই তাজিকিস্তানে আমি গিয়েছিলাম। সেখানে 93% সুন্নি মুসলিম, কিন্তু সেখানে ইসলামোফোবিয়ার এমন সরকারের চিন্তাধারা যে সেখানে কোনো মস্কে 18 বছরের কম ছেলে মেয়েদের যেতে দেওয়া হয় না, এবং রমজানের সময় সেখানে কোনো 60 বছরের বেশি লোকেরা বা 18 বছরের কম ছেলে মেয়েদের কোনো রকম উপবাস অ্যাড করব। গীতা, কুরআন, বাইবেল যার পড়ার ইচ্ছা সে পড়তে পারে, সেটা তার এ বিষয়ে কেউ পড়াবে, কেউ পড়বে। আমাদের প্রবলেমটা হচ্ছে যেখানে র্যাডিকালাইজ করে দেওয়া হচ্ছে, যেই র্যাডিকালাইজেশনটা হচ্ছে এবং এক পক্ষে বেশি হচ্ছে, সেই র্যাডিকালাইজেশনটা নিয়ে প্রবলেম, সেই এক্সট্রিমিজমটা নিয়ে প্রবলেম, মৌলবাদটা নিয়ে প্রবলেম। কন্টিনিউ, শেষ করুন। একটা সেকেন্ড নেব। হ্যাঁ, আসবো। হ্যাঁ, বলুন, শেষ করুন স্যার। সেই অজগরের বদলে সেখানে বলা হচ্ছে, বাচ্চা ছেলেরা বলছে যে আমরা বাচ্চা ছেলে নই, আমরা বম একটা, কোথাও একটা আমি হোয়াটসঅ্যাপে দেখছিলাম, সেই রকম মানে তাদের দেখা হচ্ছে স্কুল থেকে বেরিয়ে যে আমরা যখন বড় হব, আমরা যখন গদিতে বসবো, তখন আমরা রাম মন্দির ধ্বংস করব। ঠিক, ভয়ঙ্কর। দেখেছিলাম ভিডিওটা। আসছি স্যার, আবার আমি সত্যজিৎ বাবুর কাছে যাবো। একদম ঠিক, কেউ কোরআন পড়বে, কেউ গীতা পড়বে, কেউ বাইবেল পড়বে, তার পার্সোনাল বিষয়, তার ধর্ম কি, সে পার্সোনালি কি ফলো করতে চায়। কিন্তু যখন সে র্যাডিকালাইজ হয়ে যায়, যখন যে কোনো ধর্মের হতে পারে, র্যাডিকালাইজ সমস্যা হয়ে যায়, যখন এক পক্ষে বেশি হয়ে যায়। কিন্তু যখন র্যাডিকালাইজ হয়ে যায় তখন সমস্যা হয়ে যায়। কথা উঠে আসছে যে শুধুমাত্র যে টেররিস্টরা বেরিয়েছে তাদেরকে ধরলাম, গুলি করে দিলাম, সেইটা নয়, সিস্টেমটা চেঞ্জ করতে হবে যাতে এই টেররিজম প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়। বলুন স্যার, বাংলা হচ্ছে একটা খুব বড় হাব। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের জন্য যেটা সবচেয়ে বড় বিপদ, সেটা হচ্ছে এই যে বড় ব্লাস্ট হলো, এটা বেসিক্যালি পাক স্পন্সর টেররিজম, এবং সেখানে বাংলাদেশের সাহায্য রয়েছে, বাইরের দেশেরও সাহায্য রয়েছে, এটা মোটামুটি প্রমাণিত সত্য। কিন্তু ঘটনা হচ্ছে এখানে তাহলে সাধারণ লোকের একটা ভূমিকা আছে। আমরা সাধারণ লোককে বাদ দিয়ে কিন্তু ভারতবর্ষকে বাঁচাতে পারবো না, এটা কিন্তু বুঝতে হবে। শুধু মিলিটারি দিয়ে, এয়ারফোর্স দিয়ে, নেভাল দিয়ে হবে না। সুতরাং সাধারণ লোককে এগিয়ে আসতে হবে, বুঝতে হবে অ্যাওয়ারনেস দিয়ে যে ভারতবর্ষটাকে বাঁচাতে গেলে, আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষকে বাঁচাতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে বাঁচানোর জন্য। খবরাখবর যেরকম দিতে হবে সেরকমভাবে নিতেও হবে। আর আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে দেখুন, যারা এই যে আল কায়দা, যেগুলো মুর্শিদাবাদ কিংবা সংলগ্ন এলাকাতে যাদের যোগাযোগ পাওয়া যাচ্ছে, তাদের থেকে বার করতে হবে যে যারা কারা কারা গুটি রয়েছে এখানে, কারা এদেরকে তাদের ব্রেন ধোলাইটা করেছে, মাথা তাদেরকে কে চালনা করেছে, এই সবগুলোকে ধরার দরকার আছে এবং তাদের থেকে ট্র্যাপ করে করে বার করা উচিত আছে। যে স্যার, আমি একটু থামাতে হচ্ছে, আপনার সময়ের আগেই ব্রেকিং নিউজ আসছে, আরও এক ডাক্তার বাবু ধরা পড়েছে। ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে ডাক্তারবাবুরা ধরা পড়ছেন একের পর এক। ডাক্তারবাবু, একজন ডাক্তার ধরা পড়েছেন, কার্ডিওলজি স্টুডেন্ট ধরা পড়েছেন ATS এর হাতে কানপুরে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে কানেকশন, ডাক্তারি পড়ুয়াকে আটক, কানপুর থেকে আটক ডাক্তারি পড়ুয়া, এবং একজন ডাক্তারি পড়ুয়াকে আটক করেছে কানপুর অ্যান্টি টেররিজম স্কোয়াড।
কার্ডিওলজি স্টুডেন্ট এবং সে মেডিকেল স্টুডেন্ট কানপুর থেকে ধরা পড়েছে এবং ইনভেস্টিগেশন চলছে। বলা হচ্ছে তার খুব বড় একটা কানেকশন রয়েছে এই দিল্লি ব্লাস্টে, অর্থাৎ কেউ কানপুরে বসে, কেউ ফরিদাবাদে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ মুম্বাইয়ে বসে, কেউ পুনেতে বসে বিভিন্ন ডাক্তারি সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং সেই ডাক্তারি সন্ত্রাসী নেটওয়ার্কের আরও একজন ধরা পড়েছে। ফিরবো আলোচনায়। 30 সেকেন্ড বিমল স্যার, আমি আসছি ঝন্টু। আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন যেটা এখন বর্তমানে, যে নেটওয়ার্ক এখন কিন্তু ভারতবর্ষ, পুরো ভারতবর্ষব্যাপী এই নেটওয়ার্ক কিন্তু সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে। আমরা শুধু ভাবছি যেখানে যেখানে আমরা লোক ধরতে পারছি বা ধরা পড়ছে সেই জায়গা না, আমি বলবো আমাদেরকে সম্পূর্ণভাবে চেষ্টা করা উচিত পুরো ভারতবর্ষে। কারণ কি, তারা যে স্ট্র্যাটেজি নিয়েছে সেটা হচ্ছে যে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যেটা বললাম আমি প্রথমেই, তাদেরকে দিয়ে এই কাজটা করানোর জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সাথে সাথে, যদি আমরা সমস্ত জায়গায় না দেখি, সব জিনিসটা না দেখি, কারণ কি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আলফালার যে যিনি আচার্য তিনি কিন্তু এর সাথে জড়িয়ে আছেন, ওনার ব্যাকগ্রাউন্ডটাও দেখতে হবে। এইরকম কত ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে আছে যেখানে এই জিনিসের উৎপত্তি হচ্ছে, যেখানে সেগুলোকে আমাদের এই কারখানাগুলোকে বন্ধ করতে হবে এবং তার জন্য আমাদের যে ইন্টেলিজেন্স আছে সেই ইন্টেলিজেন্সকে আমাদেরকে সম্পূর্ণভাবে এগিয়ে আসতে হবে। শুধু নয়, ইন্টেলিজেন্স শুধু নয়, আমি বলবো আমাদের দেশের নাগরিক যারা আছে সবাইকে এগিয়ে আসতে হবে। স্যার, ইউনিভার্সিটির কথা বলছিলেন, আমার মনে পড়ে যায় ইউনিভার্সিটিতেই তো বলা হয়েছিল ভারত তেরে টুকরে হোঙ্গে। আমি একটা কথা তোমায় কিশোর বলতে চাই, খুব ছোট করে বলছি যে আমরা শুধুই পাকিস্তানকে ইনভলভ করছি এর মধ্যে, কিন্তু আমার মনে হয় এখানে ডিপ স্টেট এবং আমেরিকান কানেকশনও রয়েছে। আমাদের যে দিল্লি ব্লাস্ট হয়েছে তার পরের দিনে ইসলামাবাদে ব্লাস্ট হয় এবং সেখানে কোর্ট রুমেতে 12-13 জন বা এরকম লোক মারা যায়। সুতরাং আমার মনে হচ্ছে যে এটা আমেরিকান পলিসি হচ্ছে যে তুমিও একটা ব্লাস্ট করাও, সেখানে 10-12 জন মারা যায়, কোনো ব্যাপার নয়, এবং তুমি বলো যে এটা ভারতবর্ষ করেছে এই এক্সপ্লোসিভটা এবং ভারতবর্ষ থেকে এটা প্ল্যান করেছে আমাদের পাকিস্তানের ওপর অ্যাটাক করছে। এটা একটা গল্প। ঝন্টুবাবু, বাংলায় ফিরি। আমার আপনার কতটা ভয় বা সতর্ক থাকা উচিত? জামাতিরা নাচাখোদা করছে বাংলাদেশে এই মুহূর্তে। আপনি যখন কথা বলছি, র্যালি চলছে ঢাকায়, সেই জামাতি, জেএমবি, জয়েশ সবাই তো ভাই ভাই, নয় কি? বলুন। একদম, আমি বলছি যে গাজওয়ায়ে হিন্দ তো একটা ধর্মীয় ম্যান্ডেট নাকি, রিলিজিয়াস ম্যান্ডেট। তো রিলিজিয়াস ম্যান্ডেটটা সফল করার জন্য তো যে কোনো নন কনভেনশনাল যে কোনো ওয়্যারে রাখ যাবে, যেই ওয়্যারগুলো আমরা সোশ্যাল স্তরে, এই যে জৈব রসায়নের, আমি রসায়নের ছাত্র, তো এই যে জৈবিক অস্ত্রের প্রোডাকশন, তুমি ভাবতে পারছো, যার একটা চিনির দানার মতো একটা ইয়ে দিলে পরে আমাদের এখানে কয়েকজনকে মেরে ফেলা যাবে। এই যে প্রশ্নটা আমার মনে পড়ে, নিউ ইয়র্ক টাইমে একটা হেডলাইন ছিল 2010-এ, হোয়াইস আর সো মেনি টেররিস্ট ইঞ্জিনিয়ার, তারপরে 9/11টা হয়, মনে আছে তো? এই যে এত বেশি ইঞ্জিনিয়ার কেন হচ্ছে টেররিস্ট, আমরা প্রশ্ন এসে পালা, এত বেশি ডাক্তার কেন হচ্ছে টেররিস্ট? কারণ আপনাকে সমাজের যারা রক্ষক হিসেবে সেজে বসে আছেন তাদের মধ্যে ভক্ষক ঢুকালে আপনি আইন। একটা ব্রেকিং নিউজ আছে স্যার, একদম শেষ করার আগে ব্রেকিং নিউজ আছে, ঝন্টুবাবুর সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ, বিএসএফ এর হাতে ধরা পড়েছে ড্রোন, এই মুহূর্তে সম্ভবত খবর আসছে। ব্রেকিং নিউজটা নেব, ফুল প্লেট ব্রেকিং নিউজ। বিএসএফ, বড় ব্রেকিং, সীমান্তে উত্তেজনার চেষ্টা পাকিস্তানের আবারও, বিএসএফ সেটা ফয়েল করেছে, থামিয়ে দিয়েছে যেমনটা করে থাকে। পাঞ্জাবে ভারত পাক সীমান্তে ড্রোন পাঠানোর চেষ্টা পাকিস্তানের, সেই ড্রোনগুলোকে ধ্বংস করেছে বিএসএফ। 3টি ড্রোন ধ্বংস করে দিয়েছে বিএসএফ। পাকিস্তানের শয়তানি, সেই শয়তানি ধ্বংস করেছে বিএসএফ। অমৃতসরে একটি ড্রোন ধ্বংস করেছে বিএসএফ এবং ফিরোজপুরের কাছে পাক ড্রোন ধ্বংস হয়েছে। অনেক চেষ্টা, কোথাও আকাশে, কোথাও ড্রোনে, কোথাও বিমানে, কোথাও মুম্বাইতে, কোথাও বাংলায়, বারবার ভারত নস্যাৎ করেছে, ধ্বংস করেছে, কিন্তু এখনো কোথায় কে লুকিয়ে আছে। সতর্ক থাকুন, সতর্ক রাখুন। ছোট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
ব্রেকিং নিউজ উঠে আসছে, সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা পাকিস্তানের। ড্রোন, 3টে ড্রোন ধ্বংস করেছে বিএসএফ। আবারও ড্রোন পাঠিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করে পাকিস্তান। পাকিস্তানের শয়তানি বন্ধ করেছে ভারত। বিএসএফ 3টি ড্রোন ধ্বংস করেছে, পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছে পাঞ্জাবের দিকে। অমৃতসরে ড্রোন ধ্বংস হয়েছে, একটি ড্রোন অমৃতসরে ধ্বংস করেছে ভারত, অর্থাৎ বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। এবং তারই সঙ্গে সঙ্গে ফিরোজপুরের কাছেও পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। বিগ ব্রেকিং কিশলয়ের অগ্নিবাণে একদিকে নাশকতার চেষ্টা যেমন চলেছে দিল্লিতে, একদিকে সেই ছবি দেখাচ্ছি, ড্রোন ধ্বংস হয়েছে, ড্রোনের ছবি উঠে আসছে। বিএসএফ এর হাতে ধ্বংস হওয়া পাক ড্রোন, পাকের নাপাক চেষ্টা, ড্রোন ধ্বংস করলো ভারত। ড্রোন উড়ে এসেছিল পাকিস্তানের দিক থেকে, 3টে ড্রোন ধ্বংস করে দিয়েছে ভারত। এবং অমৃতসর, ফিরোজপুর এই জায়গাগুলোতে ড্রোন ধ্বংস হয়। পাকিস্তানের সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা। অন্যদিকে আকাশপথেও কি নাশকতা তৈরির চেষ্টা করছে পাকিস্তান, প্রশ্ন উঠেছিল একটু আগেই জিপিএস স্পুফিং এর খবরে। এবার ড্রোন পাঠিয়ে নাশকতার চেষ্টা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।